হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা করব হাতে কলমে পথ চলতির হাতে কলমে পথ চলতি লিখেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের জন্ম 1890 সালে, মৃত্যু 1977 সালে। ভাষাতাত্ত্বিক, বহু ভাষাবিদ এই লেখক অধ্যাপকের জন্ম হাওড়া শিবপুরে। তিনি দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থের রচনার জন্য স্মরণীয় হয়ে আছেন। তার রচিত অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে দীপময় ভারত ও শ্যামদেশ, ইউরোপ ভ্রমণ, সাংস্কৃতিকী প্রভৃতি। তার আত্মজীবনী জীবনকথা একটি অত্যন্ত সুখপাঠ্য গ্রন্থ। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের আত্মজীবনীর নাম কি? একের কোশ্চেন। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের আত্মজীবনীর নাম জীবনকথা। ভাষাতত্ত্ব বিষয়ে কোন গ্রন্থ রচনার জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন? ভাষাতত্ত্ব বিষয়ে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থ রচনার জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন। দুইয়ের দাগ, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 2-1, লেখকের কোন ট্রেন ধরার কথা ছিল? লেখকের দেহরাদুন এক্সপ্রেস ট্রেনটি ধরার কথা ছিল। 2-2, একটা তৃতীয় শ্রেণীর বগির কাছে একেবারেই লোকের ভিড় নেই কেন? একটা তৃতীয় শ্রেণীর বগির কাছে একেবারেই লোকের ভিড় নেই কারণ সেই বগিটি ছিল কাবুলিওয়ালাদের দখলে। 2-3, পাঠানদের মাতৃভাষা কি? পাঠানদের মাতৃভাষা পশতু। বৃদ্ধ পাঠানদের বৃদ্ধ পাঠানের ডেরা বাংলাদেশের কোথায় ছিল? বৃদ্ধ পাঠানের ডেরা বাংলাদেশের বরিশালের পটুয়াখালীতে ছিল। 2-5, খুশহাল খাঁ খট্টক কে ছিলেন? খুশহাল খাঁ খট্টক ছিলেন পাঠানদের পশতু ভাষার শ্রেষ্ঠ কবি। আদম খাঁ ও দুরথানির কিস্সার কাহিনী কেমন? আদম খাঁ ও দুরথানির কিস্সার কাহিনী ছিল দিলভাঙ্গা বা কষ্টকর। এই পাঠ্যে কোন বাংলা মাসিক পত্রের উল্লেখ আছে? এই পাঠ্যে প্রবর্তক বাংলা মাসিক পত্রের উল্লেখ আছে। 2-8, রোজার উপোসের আগে কাবুলিওয়ালারা ভরপেট কি খেয়েছিল? রোজার উপোসের আগে কাবুলিওয়ালারা ভরপেট খেয়েছিল বড় বড় পাঠান রোটা ও কাবাব। 2-9, তসবিহ শব্দের অর্থ কি? তসবিহ শব্দের অর্থ হলো মালা জপ। 2-10, আরবি ভাষায় ঈশ্বরের 99টি পবিত্র ও সুন্দর নামকে কি বলা হয়? আরবি ভাষায় ঈশ্বরের 99টি পবিত্র ও সুন্দর নামকে বলা হয় নব্বদ ও নৌ আসমা-ই হাসানা। 3-এর দাগ, নিম্নলিখিত শব্দগুলির সন্ধিবিচ্ছেদ করো। হুঙ্কার, স্বস্তি, বিষয়ান্তর। হুঙ্কার হুমযোগকার, স্বস্তি সুযুক্ত অস্তি, বিষয়ান্তর বিষয়যুক্ত অন্তর। এরপরে আছে 4-এর দাগ। 4-এর দাগ, নিম্নলিখিত শব্দগুলির প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। ফিরতি, আভিজাত্য, জবরদস্ত, নিবিষ্ট, উৎসাহিত। ফির যোগতি, এগুলি প্রত্যয়, ঠিক আছে? প্রত্যয়গুলি সবার শেষে। আভিজাত্য, অভিজাত যুক্ত জবরদস্ত, জবর যুক্ত দস্ত, নিবিষ্ট, নি যোগ বিষ যুক্ত, উৎসাহিত, যোগ সহযুক্ত, ই যুক্ত কয়ত, ঠিক আছে? 5-এর দাগ, ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। শীতবস্ত্র মাতৃভাষা শিশুসুলভ ত্রিসীমানা। শীতবস্ত্র, শীতে পরিধেয় বস্ত্র, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মাতৃভাষা, মাতার ভাষা, সম্বন্ধ তৎপুরুষ সমাস। শিশুসুলভ, শিশুর মতো সুলভ, উপমান তৎপুরুষ সমাস। ত্রিসীমানা, ত্রিসীমানার সমাহার, দ্বিগু সমাস। 6-এর দাগ, নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। 6-1, গাড়িতে সেদিন অসম্ভব ভিড় দেখা গেল না সূচক বাক্যে। গাড়িতে সেদিন ভিড় একটুও কম দেখা গেল না। কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা পশতুর সম্মান
তখন ছিল না। প্রশ্নবোধক বাক্যে কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষার প্রস্তুর সম্মান তখন ছিল কি? কলকাতার ভাষা তার আয়ত্ত হয়নি। জটিল বাক্যে কলকাতার যে ভাষা সে সে তার আয়ত্ত হয়নি, বা সে ভাষা তার আয়ত্ত হয়নি। ঠিক আছে, এরপরে আছে 6-4। দুই একজন মাঝে মাঝে এক আধ লফজ ফার্সি বলে বটে, কিন্তু এদের বিদ্যেও বেশি দূর এগোলো না। সরল বাক্যে দুই একজন মাঝে মাঝে এক আধ লফজ ফার্সি বলে বটে, এটা ফরাসি লিখে দিয়েছি, ফার্সি হবে। আমি অনেকগুলোতে ফরাসি বলেওছি, হবে ফার্সি, কিন্তু অ্যাকচুয়ালি ফরাসিও একটা আলাদা ভাষা আছে, ফ্রান্সের ভাষাকে ফরাসি বলে। এদের বিদ্যেও বেশি দূর এগোলো না। এরপরে দেখো 6-5, বাংলাদেশে তোমার ডেরা কোথায়? নির্দেশক বাক্যে বাংলাদেশে তোমার ডেরা আমাকে জানাও। এরপরে দেখো 7-এর দাগ, প্রসঙ্গ উল্লেখ করে টিকা লেখো। ঠিক আছে, কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা হলেন আফগানিস্তানে বসবাসকারী কিছু মানুষ যারা কাজু, বাদাম, পেস্তা, আখরোট, খেজুর বিক্রি করার জন্য প্রত্যেক বছর ভারতে আসেন। আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে আসেন ব্যবসা করতে, তাই তাদের সবাইকে কাবুলিওয়ালা বলে। ঠিক আছে, এখানে প্রসঙ্গে এসেছে কারণ লেখক কাবুলিওয়ালাদের সঙ্গে, এখানে লেখক কাবুলিওয়ালাদের সঙ্গে একই বগিতে ট্রেন যাত্রা করেছিলেন। এরপরে পস্তু, কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা পস্তু। আফগানিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে পাঠান উপজাতি অঞ্চলের লোকেদের ভাষা পস্তু। আফগানিস্তানের শিক্ষিত ও অভিজাত শ্রেণীর লোকেদের ভাষা পস্তু নয়, ফার্সি। আই এম সরি, এটা আমি বারবার ফরাসি করে দিচ্ছি, এটা ফার্সি হবে। ঠিক আছে, ফার্সি ফরাসি আলাদা। পস্তু ভাষাতে সাহিত্য ও সংস্কৃতি এগোয়নি। পস্তু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি খুশাল খাঁ খট্টক। এরপরে ফার্সি ভাষা। ফার্সি ভাষাটি বর্তমানে ফার্সি বা পার্সি ভাষা নামে পরিচিত। মধ্য এশিয়ার পারস্য দেশের ভাষা ফার্সি। পারস্য মানে বর্তমানে ইরান। ঠিক আছে, সেই দেশ থেকে এই ভাষাটি আফগানিস্তানে আসে এবং আফগানিস্তানের শিক্ষিত ও অভিজাত সমাজের ভাষা ছিল এই ফার্সি ভাষা। আফগানিস্তান। আফগানিস্তান হলো ভারতের প্রতিবেশী দেশ। এই দেশের রাজধানীর নাম কাবুল। এই দেশে অনেক বেশি খেজুর, আখরোট, বাদাম, পেস্তা চাষ হয় এবং এই দেশের অনেক মানুষ এইসব জিনিসের ব্যবসা করতে ভারতবর্ষে আসেন। বরিশাল। বরিশাল হলো বর্তমান বাংলাদেশের একটি জেলা। বরিশাল জেলার ভাষাকে বরিশাইলা ভাষা বলা হয়। এই জেলার পটুয়াখালী বন্দর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। কাবুল দেশ থেকে বাণিজ্য করতে কাবুলিওয়ালা এই অঞ্চলে আসতেন। গজল। গজল হলো আরব দেশের একটি গানের ধারা। এই গানের ধারা বর্তমানে উর্দু ভাষাতে জনপ্রিয়তা অর্জন করেছে। পশতু ভাষাতে খট্টক গজল লিখেছেন এবং এবং এখানে লেখককে পশতু ভাষাতে গজল শুনিয়েছিলেন একজন পাঠান। ঠিক আছে, এরপরে উর্দু। উর্দু হলো ফার্সি, আরবি ও তুর্কি ভাষা থেকে প্রভাবিত একটি ভাষা, যার বিকাশ হয়েছিল দ্বাদশ শতাব্দীতে ভারতবর্ষের দিল্লিতে। বর্তমানে পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা উর্দু। এই ভাষা ডান দিক থেকে বাম দিকে লেখা ও পড়া হয়। এই ভাষাতে অনেক কবি গজল লিখেছেন। আহ, লেখকের লেখক পশতু ভাষা বোঝাতে বলেছেন অনেক আরবি, ফার্সি ও উর্দু ভাষা আছে, এতে শব্দ আছে ও উর্দু শব্দ আছে। ঠিক আছে,
নামাজ। নামাজ হলো মুসলিম ধর্মাবলম্বী মানুষদের আল্লাহর আরাধনা প্রক্রিয়া। দিনে ৫ বার নামাজ পড়তে হয়। ফজর বা ভোরের নামাজ, জুহর বা দুপুরের নামাজ, আসর বা দুপুরের নামাজ। একটা ১১টা ১১:৩০ দিকে হয় বা ১১টা ২০, আমি ঠিক জানি না। আর আসরের নামাজ হয় শুক্রবার দিন মনে হয় ১২টা। ১২টার সময় একবার নামাজ হয়। আর অন্য সময় মানে অন্য দিন ১টার সময় হয়। মাগরিবের নামাজ হয় ৪:৩০ ৫টা এরকম সময়। আমার মনে হয় সময়টা পাল্টাতে থাকে বা এরকম কিছু। সন্ধ্যার সময়। যারা জানো তারা কমেন্টে জানাতে পারো। ইশা রাতের নামাজ হয়। ঠিক আছে? এই ৫ টি সময়ে ভোরের নামাজ কিন্তু ৪টা ৪:৩০ দিকে হয়। আ সময়টা আমার ঠিকঠাক জানা নেই। যাদের জানা আছে তারা কমেন্টে জানাতে পারো। এই ৫ টি সময়ে নামাজ পড়া হয়। মক্কা ও মদিনার দিকে মুখ করে আসনে বসে নামাজ পড়তে হয়। ৮ এর দাগ। তার আগে শব্দার্থ আছে আলেম। আলেম অর্থাৎ সর্বজ্ঞ। সবকিছু জানে যে। সুখ, সৌপ্তিক, আরামের ঘুম সম্বন্ধীয়। ৮ এর দাগ কি বলছে? নিচের প্রশ্নগুলির উত্তর কয়েকটি বাক্যে লেখো। ৮ এর ১, স্টেশনে পৌঁছে লেখক কি দেখেছিলেন? স্টেশনে পৌঁছে লেখক দেখেছিলেন ট্রেন যথাকালে এসেছিল কিন্তু সেদিন গাড়িতে খুব ভিড় ছিল। মধ্যম শ্রেণীর কোনো কামরাতে ঢুকতেই পারা যায় না। দ্বিতীয় শ্রেণীর গাড়িগুলোর লোক মেঝেতে বিছানা করে নিয়ে কোথাও বা বসে দাঁড়িয়ে যাচ্ছিল। ৮ এর দাগের ২, ৪টি ফার্সি কথা বলতে পারার ক্ষমতা লেখককে কিরকম সাহস দিয়েছিল? ৪টি ফার্সি কথা বলতে পারার ক্ষমতা লেখককে কাবুলিওয়ালাদের বগিতে উঠবার সাহস দিয়েছিল। কাবুলিওয়ালারা সেই বগিতে কাউকে উঠতে দিচ্ছিল না। ফার্সি হলো আফগানিস্তানের শিক্ষিত জনের ভাষা। লেখকের মুখে ফার্সি শুনে তারা বগিতে থাকতে দেবে এই সাহস এসেছিল লেখকের মনে। ৮ এর ৩, আলেম শব্দের মানে কি? লেখককে কারা কেন এক মস্ত আলেম ভেবেছিলেন? আলেম একটি ফার্সি শব্দ যার অর্থ হলো জ্ঞানী ব্যক্তি বা সর্বজ্ঞ। এখানে সর্বজ্ঞ আছে, সর্বজ্ঞ লিখতে পারো। লেখককে ট্রেনে বসে থাকা কাবুলিওয়ালা মস্ত আলেম ভেবেছিল। কারণ লেখক তাদের সঙ্গে ফার্সি ভাষায় কথা বলছিলেন এবং তাদের দেশের শিক্ষিতজনের ভাষা তারা জানে না বলে তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করছিলেন। ৮ এর ৪, আগা সাহেব সম্বন্ধে যা জানা গেল সংক্ষেপে লেখো। আগা সাহেব সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা পথ চলতি গদ্যে আমরা আগা সাহেবের পরিচয় পাই। আগা সাহেব ছিলেন একজন বৃদ্ধ পাঠান। লেখক পাঠানদের কামরাতে উঠলে আগা সাহেব জানতে বরিশালের আম ভাষাতে জিজ্ঞেস করলেন। উম আ এই যে কামরাতে উঠলে আগা সাহেব বরিশালের বাংলা ভাষাতে জিজ্ঞেস করলেন, তিনি কি বাংলাদেশ থেকে আসছেন? আগা সাহেবের ব্যবসা বরিশালের পটুয়াখালীতে। তার ব্যবসা ছিল শীতবস্ত্র আর হিং বিক্রি করা আর চাষিদের টাকা ধার দেওয়া। তিনি পস্তু ভাষার মতোই বরিশালিয়া ভাষা বলতে পারেন, কিন্তু কলকাতার ভাষা তার আয়ত্ত হয়নি। তিনি ধার্মিক ব্যক্তি ছিলেন। সকালবেলা উঠে তিনি তসবিহ করছিলেন। ৮ এর ৫, লেখকের সামনের বেঞ্চির ২ পাঠান সহযাত্রী নিজেদের মধ্যে যে আলোচনা করছিলেন তা নিজের ভাষায় লেখো। লেখক কিভাবে সেই কথার অর্থ বুঝতে পারলেন? লেখকের সামনের বেঞ্চির ২ পাঠান সহযাত্রী নিজেদের মধ্যে লেখককে নিয়ে আলোচনা শুরু করেছিলেন পশতু ভাষায়। লেখক পশতু ভাষা বোঝেন না, কিন্তু সেই ভাষাতে প্রচুর আরবি ফার্সি শব্দ আছে। তার সঙ্গে উর্দু ভাষাটা জানা থাকলে অনেক শব্দ বুঝতে পারা যায়, যার সাহায্যে অনুমান করা যায় তারা কি কথা বলছে। লেখক এইভাবে বুঝতে পেরেছিলেন যে সেই ২ ব্যক্তি বলছে এরা খুবই বিদ্বান আর বুদ্ধিমান। দেখছো না, ইংরেজদের লেখা সব বই পড়ে আর ফার্সিও পড়ে। এই বাবু আমাদের নিয়ে কত জানে, আমাদের দেহাতি কথাও কত জেনে গিয়েছে। লেখক ফার্সি, আরবি ও উর্দু ভাষার কিছু শব্দ জানতেন, তাই তিনি পশতু ভাষার অনেক শব্দ বুঝতে পেরে তাদের কথা আন্দাজ করতে পেরেছিলেন। এরপরে দেখো ৯ এর দাগ। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। পাঠ্য গদ্যটির ভাবের সঙ্গে পথ চলতি নামটি কতখানি সঙ্গতিপূর্ণ রয়েছে বিচার করো। পাঠ্য গদ্যটিতে আমরা দেখতে পাই লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার শ্বশুরবাড়ি গয়া থেকে দেহরাদূন এক্সপ্রেসে
কলকাতা ফিরবেন। সেদিন গাড়িতে খুব ভিড় ছিল, কিন্তু একটি কামরা ছিল পাঠান কাবুলিওয়ালাদের দখলে। তারা কাউকে সেই কামরাতে উঠতে দিচ্ছিল না। লেখক একটু আধটু ফার্সি জানেন, তাই তাদের মধ্যে জায়গা করে নিতে পেরেছিলেন এবং তাদের সঙ্গে গল্প করতে করতে তিনি আরামেই কলকাতা পৌঁছে যান। এতখানি সময়ে লেখকের সঙ্গে পাঠানদের ধীরে ধীরে কিভাবে বন্ধুত্ব হয়ে গেল তাই বর্ণনা করেছেন এই গল্পে। পুরো গল্পটিতে একটি যাত্রাপথের বর্ণনা আছে, তাই পথ চলতি নামটি খুবই সঙ্গতিপূর্ণ। এরপরে ৯-২ পাঠ্য গদ্যাংশটি থেকে কথক চরিত্রের কোন বৈশিষ্ট্যগুলি তোমার চোখে ধরা পড়েছে বিভিন্ন ঘটনার উল্লেখ করে লেখো। কথকের চারিত্রিক বৈশিষ্ট্য: উপস্থিত বুদ্ধি। লেখক ট্রেনে উঠবার সময় দেখেন পুরো ট্রেনে খুবই ভিড়, কিন্তু একটি বগিতে ছিল ১৬ জন পাঠান। লেখক তৎক্ষণাৎ ঠিক করেন তিনি সেই বগিতে উঠবেন এবং বুদ্ধি করে তিনি আফগানিস্তানের শিক্ষিত জনের ভাষা ফার্সিতে বাক্যালাপ শুরু করেন। ফলে খুব সহজেই সম্মানের সঙ্গে তার জায়গা হয় সেই কামরাতে। ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান। লেখক বাঙালি এবং তার মাতৃভাষা বাংলা, কিন্তু তিনি আরবি, ফার্সি, উর্দু, ইংরেজি সহ আরও অনেক ভাষা জানতেন। পাঠানদের পশতু ভাষার কবি খুশহাল খাঁ খট্টকের গজল তিনি শুনেছেন এবং তাদের লোককথা লোককথা আদম খাঁ এবং দূরস্থানির এটা দূরস্থানির মহব্বতের কিস্সারও খবর রাখেন। বন্ধুত্ব পরায়ণ। লেখক কিছু সময়ের মধ্যে পাঠান জাতির মাতৃভাষা পস্তুতে লেখা গজল ও আদম খাঁ এটা থ দূরস্থানির কিস্সা শুনতে চেয়ে কাবুলিওয়ালাদের সঙ্গে বন্ধুর মতো মিশে গিয়েছিলেন। প্রখর স্মৃতিশক্তি। তিনি অনেকদিন আগে প্রবর্তক পত্রিকায় পড়া পাঠানদের মধ্যে একজন বাঙালির অভিজ্ঞতার কথা পড়েছিলেন। সেই কথাটি তার মনে পড়েছিল। ৯-৩ কথকের সঙ্গে কাবুলিওয়ালাদের প্রারম্ভিক কথোপকথনটি সংক্ষেপে বিবৃত করো। কথকের সঙ্গে কাবুলিওয়ালাদের প্রারম্ভিক কথোপকথন। ট্রেনের মধ্যে খুব ভিড় ছিল, কিন্তু একটি বগি ছিল পাঠান কাবুলিওয়ালাদের দখলে। তারা সেই বগিতে কাউকে চড়তে দিচ্ছিল না। লেখক গিয়ে আধখোলা দরজা খুলতে ৫-৬ জন বলল, এই গাড়ি তোমাদের জন্য নয়, শুধু পাঠানরাই গাড়িতে যাবে। তখন লেখক ফার্সি ভাষাতে বললেন, আমাকে জায়গা দাও, আমি খালি একজন মানুষ। তারা এই কথাটি বুঝতে পারল না। তখন লেখক বললেন, তোমরা ফার্সি জানো না? এবং খুব তাচ্ছিল্যের সঙ্গে বললেন, আফগানিস্তানের কোন জায়গা থেকে আসছো তোমরা, যে ফার্সি জানো না? এদের মধ্যে একজন ফার্সি জানতো। সে এসে বলল, কি চাও? তখন লেখক বললেন, আমাকে জায়গা দাও। লোকটি জিজ্ঞাসা করলো, কোথায় যাবেন? লেখক উত্তর দিলেন, কলকাতা যাবেন। দলের অনুমতি নিয়ে লোকটি লেখককে ভিতরে আসতে বললে এবং সমীহ করে তাকে পুরো একটা বেঞ্চি ছেড়ে দিল। লেখক সেখানে বসতেই ট্রেন ছেড়ে দিল। ৯-৪ কথক কেন বলেছেন যেন এক পস্তু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন লাগিয়ে দিলুম, সেই সাহিত্য সম্মেলনের বর্ণনা দাও। সুনীতি কুমার চট্টোপাধ্যায় লেখা পথ চলতি গদ্যাংশে আমরা দেখতে পাই লেখক পাঠানদের খালি বগিতে কোনক্রমে উঠে পড়েন এবং তাদের সঙ্গে গল্প জুড়ে দেন। পাঠানদের শ্রেষ্ঠ কবি খুশহাল খাঁ খট্টকের গজল ও আদম খাঁ দূরস্থানির মহব্বতের কিস্সা শুনতে চান লেখক। তখন সবাই মিলে যা শোনায় তাতে লেখকের মনে হয় যেন এক পস্তু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন লাগিয়ে দিয়েছিলেন। সাহিত্য সম্মেলনের বর্ণনা। লেখক পাঠান কাবুলিওয়ালাদের সঙ্গে গল্প জমানোর জন্য তাদের জিজ্ঞাসা করলেন, তারা কি কেউ খুশহাল খাঁ খট্টকের গজল জানে? খুশহাল খাঁ খট্টক ছিলেন পস্তু ভাষার শ্রেষ্ঠ কবি। একজন পাঠান যে উপরের বাঙ্কে বসেছিল খুশি ও উৎসাহিত হয়ে বলল, খুশহাল খাঁ খট্টকের গজল শুনবে? আর বলল, বাবু দেখছি আমাদের সব খবরই জানো। এই বলে সে খুশহাল খাঁ খট্টকের গজল ধরল। তার গলাটি সুরেলা ছিল না, কিন্তু তবুও লেখক তাকে বাহবা দিলেন। এরপরে লেখক তাদেরকে জিজ্ঞাসা করলেন, আদম খাঁ ও দূরস্থানির আমি সব জায়গাতে লিখে দিয়েছি, দূরস্থানির মহব্বতের কিস্সা কেউ জানে কিনা? এতে অন্য একজন পাঠান বললেন, এ তো দিল ভাঙা কাহিনী, আমি তোমাকে শোনাচ্ছি। কতকটা গান করে কতকটা পাঠ করে সে কাহিনী শোনালো। ঠিক আছে। এরপরে ৯-৫ পথ চলতি রচনায় ভাষা ও সংস্কৃতির বিভিন্নতা থাকা সত্ত্বেও যে সহজ বন্ধুত্বর ও উদার সমানুভূতি, এটা সহানুভূতি হবে। সমানুভূতি মানে আম আমি তো সমানুভূতি আ কোনো শব্দ শুনিনি। আ যদি থাকে যদি থাকেও তো আমার জানা নেই। ঠিক আছে? আমি এটা সহানুভূতিই মনে করছি। ও সহানুভূতির ছবিটি পাওয়া যায়, তার স্বরূপ বিশ্লেষণ করো। বর্তমান সময়ে বন্ধুত্ব ও সহানুভূতির প্রাসঙ্গিকতা বুঝিয়ে দাও।
সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা পথ চলতি গদ্যাংশে লেখক কিছুজন পাঠান লোকেদের সঙ্গে একই ট্রেনে যাত্রার ঘটনা উল্লেখ করেছেন। লেখক ছিলেন বাঙালি এবং বাকি ১৬ জন পাঠান। পাঠানরা পশতু ভাষায় কথা বললে বাংলা সবাই জানে না, আবার লেখক একটু আরবি ফার্সি জানলেও পশতু ভাষা জানে না। তবুও তারা গল্প করছিল হিন্দুস্তানি ভাষায়। পশতু ভাষার গজল ও কাহিনী লেখক শুনতে চাইলে তারা খুব খুশি ও উৎসাহিত হয়ে তা শোনায়। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। একজন পাঠান বলেন যে একজন বাঙালিকে তারা এই বগিতে উঠতে দিয়েছিলেন কারণ তিনি তাদের হিসাবরক্ষক। এই বগিতে উঠতে দিয়েছেন মানে লেখককে এই বগিতে উঠতে দিয়েছেন। একজন বাঙালি এখানে বললে অন্যজন বোঝাচ্ছে, তাহলে আমরা এখানে লেখককে লিখতে পারি। ঠিক আছে? যে লেখককে যে তিনি তাদের হিসাব রক্ষক, এই কথাটি বাকি জনেদের বলবে। ঠিক আছে? এই কথাটি বাকি লোকেদের বলবে। পরের দিন সকালে একজন পাঠান জিজ্ঞাসা করলেন লেখকের ঘুম হয়েছিল কিনা। লেখক ও পাঠানরা আলাদা ভাষা ও সংস্কৃতির হলেও তাদের মধ্যে সহজ বন্ধুত্ব ও উদার সহানুভূতির ছবি ফুটে উঠেছে। বর্তমান সময়ে ভাষা, ধর্ম ও সংস্কৃতি নিয়ে মানুষে মানুষে ভেদাভেদ চরমে উঠেছে। মানুষের মন হিংসা ও বিদ্বেষে ভরে গেছে। এখনকার সময়ে এই বন্ধুত্বের গল্প মানুষের মনে ভালো প্রভাব পড়বে। ভাষা, ধর্ম, বর্ণ, সংস্কৃতি নির্বিশেষে মানুষকে যে বন্ধুর মতো থাকতে হবে তা মনে করিয়ে দেয় এই গল্পটি। ঠিক আছে? তাহলে বোঝা গেল। এরপরে ১০-এর দাগ কি বলছে? রেল ভ্রমণের সময় অচেনা মানুষের সঙ্গে তোমার বন্ধুত্বের অভিজ্ঞতা নিয়ে একটি রম্য রচনা লেখো। তোমার লেখাটির সঙ্গে প্রাসঙ্গিক ছবি আঁকো। ছবি তো আমি আঁকিনি, আঁকতে পারি না। তোমরা যদি ছবি আঁকতে পারো, যেরকম আঁকা ছিল অনেকগুলো মানুষ একসঙ্গে বসে আছে, সেরকম আঁকতে পারো। ঠিক আছে? একটা রচনা লিখেছি, দেখো তোমাদের পছন্দ হয় কিনা। যদি না হয় তোমরা নিজেদের পছন্দ মতো বলতে পারো আমাকে। আগের বছর শীতে আমরা পুরী বেড়াতে গিয়েছিলাম। আমি, মা, বাবা ও ঠাকুমা। ট্রেনে আমাদের পাশের সিটে বসেছিল কিছুজন কম বয়সী ছেলে। তারা হিন্দিতে কথা বলছিল। ঠাকুমাকে বলছিল, চাচি আপ কাহা যাইয়েগা। ঠাকুমা হিন্দির কিছুই বোঝেন না। চাচি বলতে যে কাকিমা বলছে তা ঠাকুমা বুঝতে পারেনি। বলছে আমাকে কাঁচি বলছে কেন? ঠাকুমা তাদেরকে বললেন, তুমি আমাকে কাঁচি বলছো কেন? খুব বেয়াদব তো তুমি। ছেলেটি বাংলা বোঝে না। সে বলছে, ক্যা বলতা চাচি? বেয়াদব মতলব। এমনি করেই তারা বলে যাচ্ছিল আর আমরা সবাই হেসে যাচ্ছিলাম। সেই পুরী যাত্রা আমাদের খুবই আনন্দময় হয়েছিল। ঠিক আছে? আম আরো ভালো একটা গল্প হতে পারত, কিন্তু আমার মাথার মধ্যে এইটিই আসলো। তোমাদের যদি আরো ভালো কিছু তোমাদের মনে আসে, তোমরা আমাকে লিখে জানাতে পারো, কমেন্টে জানাতে পারো। ঠিক আছে? আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরের দিন আমরা করব একটি চড়ুই পাখি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।